দাঁড়িয়ে, তোমরা এদিকটা চলে আসো। একবার দেখ যদি নাই মনে করছে সাইড দাঁড়িয়ে নাও। এটা কি হচ্ছে? একটা শেড নেট, ওয়ান টাইপও বলতে পারো, পলি হাউস। শেড নেট কাম পলি হাউস, ঠিক আছে? এখানে আমরা কি করি, এখানে মেনলি আমরা অ্যাগ্রো ফরেস্ট্রি, মানে যে গাছগুলো জঙ্গলে তুলে নেন সেই গাছগুলো চারা তৈরি করে থাকি। কী কী চারা তৈরি করি তার মধ্যে আমরা যে চারাগুলো তৈরি করি, যেমন মেহগনির চারা তৈরি করি, সেগুনের চারা তৈরি করি, সোনাঝুরির চারা তৈরি করি, তারপর আবার অনেক সময় বহড়া, সেগুলোরও আমরা চারা তৈরি করে থাকি, গামার ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো সেটা আমরা কীভাবে করি? প্রথমত যে মাটিটা, এই যে প্যাকেটগুলো দেখছো তোমরা, এই প্যাকেটগুলোতে যে মাটি ভরা আছে তো সবগুলোই, এই মাটিটাকে আমরা প্রথমত ভার্মি কম্পোস্ট এবং তার সাথে একটু মানে একটু ভালো মানের উর্বর মাটি, ঠিক আছে, এটা মিক্স করি আমরা প্রথমে। কী অনুপাতে মিক্স করি? 3 ভাগ মাটি 1 ভাগ ভার্মি কম্পোস্ট। যদি 3 কেজি মাটি দিই সেখানে 1 কেজি ভার্মি কম্পোস্ট দিয়ে ভালো করে মাটিটাকে মিক্স করি। মিক্স করার পরে সেই মাটিটাকে এই প্যাকেটে দেখতে পাচ্ছি, যেরকম ওই যে কালো কালারের প্যাকেট, সাদা কালারের প্যাকেট, এই প্যাকেটে ফিল করা হয়, ঠিক আছে? এই প্যাকেটটা ফিল করে হয়ে যাওয়ার পরে যে গাছের বীজ বসাবো সেই গাছের বীজগুলো একটা প্যাকেটে একটা করে বসিয়ে দেওয়া হয়। তারপরে সেই বসিয়ে দেওয়ার পরে গাছটা যাতে জার্মিনেশনটা ভালো হয় সেই জন্য কী করি, খড় মানে পোয়াল দিয়ে ঢেকে দেওয়া হয় পুরোটা, ঠিক আছে? তারপরে উপরে ঝাড়ি দিয়ে জল দেওয়া হয়, যার ফলে ঝাড়ি দিয়ে জল দেওয়ার ফলে কি হয়, যে ওই ঝাড়ি থেকে যখন জলটা দিচ্ছি, পোয়ালটা দিয়ে আসে আমার নিচে, তাহলে বীজটা এদিক ওদিক সরে যাবে না, এবং বীজটা যখন ওখান থেকে জার্মিনেট হয়ে বেরিয়ে যাবে তারপরে খড়টা সরিয়ে দেওয়া হবে, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছো? খড়টা সরিয়ে দেওয়া হবে। এরপরে যেমন গাছটা বেড়ে ওঠে সেভাবে এইগুলো থেকে যতগুলো ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, এগুলো সব মানে ভালো যেগুলো ছিল যারা, সেগুলো শর্ট আউট করে বের করে দেওয়া হয়েছে। যেগুলো পড়ে আছে সেগুলো আর কি ওখান থেকে জার্মিনেট হয়নি, ঠিক আছে? মোটামুটি অ্যাগ্রো ফরেস্ট্রি ব্যাপারটা হচ্ছে এটাই। আমরা এখানে সারা বছর ধরে যেরকম বললাম যে চারা তৈরি করি, সেই চারাগুলো চাষির মাঠে আমরা পাঠাই। চাষিরা মানে চাষিদের নিজের যে জমি, সেই জমিতে ওরা বসাই, বা এখান থেকে আমরা অনেক সময় বিক্রিও করে থাকি। বোঝা গেছে? মোটামুটি অ্যাগ্রো ফরেস্ট্রির ব্যাপারটা এটা। তাহলে তো তার আগে আমাদেরকে তো পরীক্ষা করতে হবে যে আদৌ ওটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। তো এই প্রজেক্টটা মোটামুটি 2 বছর এসেছে, তো মোটামুটি বছর 3-4-5 আগে আমরা রেজাল্ট পাবো, কারণ কি সেটা তো মাটির মধ্যেও ঢুকতে হবে, ঠিক আছে? সেই কারণে আমরা বিভিন্ন রকমের শাকসবজি লাগাই, কতটা তার মধ্যে পোকা লেগেছে, কতটা রোগ লাগছে, ফলন কতটা হচ্ছে না হচ্ছে, বিভিন্ন সবজির ক্ষেত্রে আমরা করে থাকি। এটা এমনি শীতকালেতে লাগিয়েছি, এটাতে কতগুলো রোগ লেগেছে, পাতা কতগুলো বেরিয়েছে, ব্রাঞ্চিং কতগুলো হয়েছে, ফলন কতটা আসছে, ভালো ফল কতটা, মাঝারি ফল কতটা, বাজারে বিক্রি করার মতন ফল কতটা, এসবের বিভিন্ন রকমের টেস্টিং এইখানে করার পরে তারপর আমরা পুরুলিয়ার যে চাষিরা আছে তাদেরকে বলি যে না এই জিনিসপত্র এত এত ডোজ ইত্যাদি প্রভৃতিতে দেওয়া, ঠিক আছে? এই হচ্ছে ন্যাচারাল ফার্মিং বললো স্যার, ঠিক আছে? এরপর ওই পাশে কি দেখতে পাচ্ছ, বীজ উৎপাদন কেন্দ্র। মানে এখানে মেনলি আমরা ধানের বীজ উৎপাদন করে থাকি। এই যে আমরা একটা ফার্মের ভেতরে ঘুরছি, এরকম আরো বড় বড় 3টে ফার্ম আছে। একটা হচ্ছে বিলতলার দিকে, একটা যেটা তোমরা গ্রামের মোড়ায় ঢুকলে ওই আমঝোড়ার দিকে, আর একটা হচ্ছে এই দিকে ছোড়ার দিকে। 3টা বড় বড় সিড ফার্ম আছে। সেখানে কি হয়, বর্ষাকালীন শুধুমাত্র ধানের বীজ উৎপাদন করা হয়। সেখানে মোট এখন আমাদের এখানে পুরুলিয়ার জেলার চাষের উপযোগী 5খানা ধানের ভ্যারাইটির চাষ করা হচ্ছে। সেগুলো হচ্ছে কি কি, চন্দ্রা, MTU 1010, পটরাভিধান 1, লাল স্বর্ণ আর সহভাগী ধান। এই মোট 4খানা ধানের বীজ যখন চাষিরা যদি চায় আমাদের কাছ থেকে নিতে পারে, বা আমরা চাষিদেরকে অনেক সময় বিভিন্ন প্রজেক্টের আন্ডারে ডেমনস্ট্রেশন হিসাবেও বীজ সরবরাহ করে থাকি, ঠিক আছে? প্রায় আমাদের 10 হেক্টর জমি জুড়ে শুধু ধানের বীজ উৎপাদন করা হয়, ঠিক আছে? 10 হেক্টর খোপড়া বেরোচ্ছে, এইটা দাম মোটামুটি কিলোতে প্রায় 1700। সাদা রঙের ফল হয়, সাইডে পা দিস না রে কেউ, হালকা হয়, এবং এইটা মানে আমাদের এই নন বেঙ্গলি যারা আছে, বিহার ঝাড়খণ্ড, এরা পুজোতে খুব ব্যবহার করে। প্রচুর পরিমাণে এর মধ্যে নিউট্রিশন আছে, দুধের সাথে মিশিয়ে, পায়েসের সাথে মিশিয়ে এইরকম এটাকে খাওয়া হয়, ঠিক আছে? এটাকে বলা হয় মাখানা। কোন ডেট রাখা বলছি? এটা জেনারেলি আমাদের এইখানের জন্যই করা হয়েছে। এটা একটা প্রজেক্ট ছিল, SKDU-তে ওইটা একটা প্রজেক্ট ছিল, তার মধ্যে এটা আনা হয়েছে। এটা আস্তে আস্তে আমাদের মোটামুটি
এটা একদম উপর পাতাটা উপরে কাটা ঠিক আছে। সাইড থেকে তোমার ওই লতগুলো থেকে হালকা ছোট মতো ফল বেরোয় নিচ থেকে ওই যখন ডান্ডিগুলো দেখতে পাচ্ছ লাল রঙের বলে গ্রিন ফার্ম হয় পদ্ম পত্র নয় ফলটা সেগুলোকে তুলে তুলে রামবাবু লেখো নিশ্চয়ই পুরা লেখো সেপ্টেম্বর অক্টোবর চলো 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 এইদিকে 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 হলো তোমার অ্যাজোলা এটা স্যার ধান খেতে দিলে সারের দরকার হয় না। হ্যাঁ অ্যাজোলা ধান খেতে যদি ব্যবহার করো তাহলে ওটাতে স্যার ব্যবহার হবে না নাইট্রোজেন থাকে স্যার। এটা এজন্য ওরে প্রচুর পরিমাণে স্যার। তোমাদেরকে সবকিছুই বলেছে না স্যার এটা আমি এখন আপাতত এটাতে অ্যাজোলা নেই এটাতেও অ্যাজোলা নেই। এটা যে চলো ওরে কিছুই নাই ওই টুকটাক হালকা সবুজ সবুজ যেগুলো দেখতে পাচ্ছ আচ্ছা। জল দেওয়ার পরে হালকা একটুখানি যদি আমরা গোবর ছড়িয়ে দিই তাহলে আবার এটা বেরিয়ে যাবে। এক্সেসিভ টেম্পারেচারেতে এটা নষ্ট হয়ে যায়, নষ্ট মানে কি সুপ্ত অবস্থায় চলে যায়, দিয়ে আবার কিছুদিন পরেতে টেম্পারেচার যখন বেরোবে তখন একদম পুরোটাই ভর্তি হয়ে যাবে। এছাড়া অ্যাজোলার কাজ কি না, ছাগলের যদি পাতলা পায়খানা হয়, ঠিক আছে, গরুর যদি শরীর খারাপ হয়, তাহলে পেটের হজম করতে এই অ্যাজোলা তাদের খাবারের সাথে মিশিয়ে যদি দেওয়া হয় তাহলে তাদের হজম শক্তি, কি বলে গরুর ক্ষেত্রে দুধের প্রোডাকশন সেগুলো অনেকটা বেশি বাড়বে। হ্যাঁ পুকুরে দিতে পারো, কিন্তু পুকুরে দিলে অনেক বড় আকারেতে বেশি করতে হবে। ধান খেতে সবথেকে ভালো হবে স্যার। পুকুরেতে দিলে তো আর তোমার নিজের একটা পুকুর নয়, সেখান থেকে জল ইত্যাদি প্রভৃতি সবাই নেবে, ওটাও নষ্ট হয়ে যাবে। সার্টেন এক্সটেন্ট মানে গোবর সার, সেটা মিক্স করে নিয়ে অর্ধপচ্য অবস্থায় তৈরি করে দিই আমরা। সেই অর্ধপচ্য অবস্থাটাকে থাকাকালীন সেই মানে জৈব সারটাকে আমরা এনে কী করবো, পিটের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, পিটটা আমরা ফিল করে দেবো। সে পিটটা একটা স্ট্যান্ডার্ড সাইজের হয়, মোটামুটি 4 ফিট বা 8 ফিট বা 10 ফিটের লম্বা পিট হয় ভার্মি পিটগুলো। সেখানে আমরা পিটটা ফিল করে দেবো। এই পিটের উপরে যদি আমরা মোটামুটি 2000 মতো, মানে কাউন্ট করে বলছি 2000 কেঁচোর স্পিসিস। সেই কেঁচোর কী কী হয়, কেঁচোর স্পিসিসগুলো মোট 4 থেকে 5খানা কেঁচোর ভ্যারাইটি আছে, বিশেষ প্রজাতির কেঁচো, যেগুলো শুধুমাত্র ভার্মি কম্পোস্ট তৈরি করতে ব্যবহার করা হয়। সেগুলো কি কি কেঁচোগুলোর নাম হচ্ছে আইসিনিয়া ফেটিডা একটা, ইউডিলাস ইউজেনি, পেরিওনিস এসকাভেটা, ফেরিটোমা এলঙ্গেটা, এরকম নামে যেগুলো সাইন্টিফিক নেম বলছে কেঁচোর। এগুলো এই সমস্ত কেঁচোগুলোর ভ্যারাইটি যেগুলো স্পিসিস, সেগুলোকে জেনারেলি ভার্মি কম্পোস্ট তৈরি করতে সারা পৃথিবীব্যাপী, শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীব্যাপী এই 4 থেকে 5খানা কেঁচোর বিশেষ প্রজাতি আছে, এগুলোকে ভার্মি কম্পোস্ট তৈরি করতে ব্যবহার করা হয়। আচ্ছা, এই প্রজাতির কেঁচোগুলোকে কেন নেওয়া হয়, তার মেন কারণ হচ্ছে কেঁচোর যা বডি ওয়েট সেই পরিমাণ সে খাবার খায়, বরং তার থেকেও বেশি পরিমাণ খাবার খায় এবং সেখান থেকে মলত্যাগ করে। সেই কেঁচো যেটা মলত্যাগ করছে সেটাই তো ভার্মি কম্পোস্ট। এই যে নিচে দেখো রেডি করা ভার্মি কম্পোস্ট আছে, হাতে নাও, একদিন নাও হাতে, দেখতে কীরকম, এটা চা পাতার মতো, কি চা পাতার মতো তো? তাহলে এটা তৈরি হলো কি করে, ওই যে এইটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওই কেঁচোর এক্সক্রিটাটা, সেটাকে আমরা কি করেছি চালুনি দিয়ে চেলে দিয়েছি। চেলে দেওয়ার পরে যে প্রোডাক্টটা তৈরি হলো সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আচ্ছা, এই ভার্মি কম্পোস্ট আমরা যে জৈব সারটা দিলাম, পিটে দিলাম, এগুলোর কথা বললাম তো, সেগুলো এই যে প্রত্যেকটা গ্রামের মধ্যে দেখো নামগুলো লেখা আছে, সেগুলো আমরা তৈরি করে দিয়েছি। এই তৈরি করা জিনিসগুলো দিয়ে আমরা ওখানে গিয়ে চাষবাসটা করতে পারি। কেঁচো সারও দেওয়া যেতে পারে, কিন্তু আমরা ইউজ করি না। এগুলো আমাদের অর্জুন বাগানে যে তথ্য এটা হচ্ছে ড্রাগন ফ্রুট। এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে ম্যাডাম।
আরে মুরগিরা গান করছে রে আরে কি গান রে এই যে স্যার বললেন যে আমাদের এটা হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারি ইউনিট। এখানে আমাদের বর্তমানে বনরাজা প্রজাতির মুরগিগুলো রয়েছে। একটাই প্রজাতি আছে, সেটা হচ্ছে বনরাজা। তার সাথে আর কি আছে, ছাগল আছে, সেটা ব্ল্যাক বেঙ্গল গোট, কালো ছাগল। কালো ছাগল। সেই প্রজাতির ছাগলটা আমাদের এখানে রয়েছে এবং তার সাথে গরু রয়েছে। এখানে গরু রয়েছে দুটো আলাদা আলাদা স্পেসিসের গরু আছে। পাঁচখানা গরু আছে আমাদের, গাই গরু আছে। এই তিনটা মোটামুটি অ্যানিমেলি এখন বর্তমানে আমাদের অ্যাট প্রেজেন্ট রয়েছে। এছাড়াও এর আগে বিভিন্ন সময়ে হাঁস থাকে, আলাদা প্রজাতির মুরগি আলাদা আলাদা সময়ে সময়ে আলাদা থাকে, আলাদা এমন সময়ে না যে আলাদা এখন নেই, হতে পারে আবার কিছুদিন পরে আবার তখন হাঁস রাখা হবে। কারণ অন্য যেটা আছে এসব থাকবে না। না, মুরগি থাকবে, মুরগির সাথে আলাদা হাঁস থাকবে, মুরগি আলাদা হাঁস আলাদা। হয়তো মুরগির এই 3-4টা আলাদা আলাদা প্রজাতি থাকলো। ছাগল আছে না? মানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আলাদা মুরগি কতগুলো আছে তো? মুরগি প্রায় এখন বর্তমানে 120টার বেশি আছে। দিনে কত খাবার দাবার লাগে মানে আচ্ছা 119 টাই যাবে দিনে মোট দুবেলা খাবার দেওয়া হয় মুরগিগুলোকে, ঠিক আছে? পার মুরগি হিসেবে মোটামুটি 200 গ্রামের হিসেবে। না, চাষের জন্য তো দেওয়া হয় বিভিন্ন সময়। যখন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে ওই ব্যাপারগুলো প্রথম ঘরে গিয়ে বলবো। ঘরে গিয়ে জানতে না খাবার কি লাগে, না না না, খাবার দেওয়া হয় সব ইন্টারেস্ট ওখানে আছে, গিয়ে। সব ওগুলো বলবো। এদিকে এদিকে হাত দাও না, এদিকে এদিকে গরু আছে, ওইদিকে। বাচ্চা না ছাগল লাগে এখানে তো এখানে মানে এখানে বেরাবেরি কিছু নেই, চড়াচড়ি কিছু তো না। জমি ছাগলের চড়াচড়ি কিছু তো না। জমি দে খাবারগুলো পাচ্ছি না দেবে কি গন্ধ রে উঠছে করে ভাই, অন্ধকার আছে না? নেপিয়ার। ও খায় নেপিয়ার। আমরা যেরকম আমাদের শরীরে যে শরীর ভালো থাকে তো। সবখানে সোমবার সবে লাগাই চাল এই একটু কদিন পরে আর একটু ভালো ঘন হয়ে বেরোনোর পরে তারপরে আমরা এটাতে তসরের যে পোকাটা হয় ওই পোকাটা ছেড়ে দেবো। এখন তো ছাড়া নেই। না, এখন ছাড়া থাকলে তো তোমরা আগস্ট দেখতেই পাবে। মাসের শেষের দিকে। এখন খাবে কোথা থেকে? ওরা প্রচুর পরিমাণে খায়। স্যার অ্যাকচুয়ালি এই গাছটার নাম কি? অর্জুন গাছ তো ঠিক এই আছে। হাইটটা আমরা মেনটেন করি কেন? এই যে গাছগুলো কেটে দেওয়া হয়েছে মাথাগুলো, যাতে করে নিজে দিতে সুবিধা হয়। ওই পোকাগুলো কি খায়? গাছের পাতাটাকে শুধুমাত্র খেয়ে ওরা বড় হয় এবং লাস্ট স্টেজে এসে গুটি তৈরি করে। বোঝা গেছে? যাতে করে আমাদের সুবিধা হয় পরিচর্যা, সেই জন্য আমরা বেশি হাইটে গাছগুলো রাখি। কাটিং আছে না? একটা গাছে মানে কতটা পরিমাণ পোকা দিতে হবে? একটা গাছে তুমি যদি 4টা কি 5টা পোকা ছেড়ে দাও, সেখান থেকে ওরা মানে ইয়ে করে পলিফাইট করে অনেকগুলো বেড়ে যাবে।
আর একটা পোকা একটা ডালে থাকে না, একটা পোকা একটা ডালে যখন খাবার খেয়ে শেষ হয়ে যায় তখন সে গাছ থেকে বেয়ে বেয়ে অন্য ডালে আবার নিচে চলে যায়। না, সব দিকে ট্রান্সফার হয়ে বেড়াবে। হ্যাঁ, আলাদা গাছেও চলে যায় অনেক সময়। হয়তো বিয়ে বাড়ি হলে তোমরাও চলে যাও তো কুটুম ঘর। ওরা যেদিকে খেতে পাবে সেদিকে চলে ওদের ট্রান্সফার আছে তাই আরাম করে কেঁচোর ক্ষেত্রেও ওই একই, কেঁচোর যখনই উপরে খাবারটা খাওয়া হয়ে যাবে লাখার মতো স্পাইডারম্যান শোনো সবাই, হ্যালো গাইস, একটু একটু ভাই, একটু ভাই, হ্যাঁ শুভম আর একটু স্পেসটা, আর ই তো হইলো তোর একটু এদিকে আগে না না আমি তো কবজা করে নেব। হেভি জায়গা তার জন্যই মনে হচ্ছে ওটা এটা গ্রিন হাউস না গ্রিন হাউস নয়, একদম উল্টো পাল্টা কথা বলবো না। স্যার এখানে একটা গ্রিন ফ্যান লাগানো মানেই যে ছায়া green house। house তা নয়, ছায়া এটা হলো শেড নেট। সেট নেট। গ্রিন হাউস আলাদা, গ্রিন হাউস এফেক্ট আলাদা। সব সবুজ মানেই যে গ্রিন তা নয়, এটা হলো শেড নেট। শেড নেটে কি হয়, কোনো সবজি পাতি চাষবাস করা হয় না। শেড নেটেতে শুধুমাত্র ফলের যে চারা সেইগুলোকে রাখা হয়। এই শেড নেটেতে কলমের চারা কলম করে রাখা হয়, যাতে দেখা হয় যে এই চারাগুলো কতদিন বাঁচছে বা বেশি দিন থাকছে নাকি। ঠিক আছে, একটা বেশি দিন তো রাখতে হবে। এই ডান দিকেতে আমাদের আছে 5000-এর মতন তোমার কাগজি লেবুর চারা, আর বাঁ দিকে আছে আমের চারা। কিন্তু এই যে আমের চারা, সেই আমের চারাগুলো এখনো রেডি নেই। এইগুলো হলো সব আটির চারা। এই বর্ষার সময়টাতে আমরা এইখানেতে আমাদের যে এই পুরো ক্যাম্পাসে দেখলে বিভিন্ন রকমের চারা আছে, গাছ আছে আমের, ওইখান থেকে ভালো ভালো